বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে মূলত আলোচনা করব। আমি একটু ছোট ছোট করে তুলে ধরি। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে বাংলাদেশ স্থানীয় সময় শনিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। নির্বাচন আয়োজন নিয়ে ঐক্যমত্যের বৈঠকে বাংলাদেশের ২৬টি দল এবং জোটের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। নতুন বাংলাদেশ গড়তে আইনের পরিবর্তন দরকার, আর তা হবে ঐক্যের ভিত্তিতে। কারোর ওপর চাপিয়ে দেওয়া হবে না, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। কমিশন ও সরকার শুধুমাত্র সাচিবিক সহযোগিতা দেবে। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের পথ চলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। তিনি বলেন, যত ছোট বড় মাঝারি ও ধনী রাষ্ট্র সবাই আমাদের পক্ষে, কারো কোনো দ্বিধা নেই। দেশের জনগণ ও রাজনৈতিক দল ছাড়াও আন্তর্জাতিকভাবে সরকারের সমর্থন গড়ে উঠেছে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না। পদে পদে তারা ব্যাহত হচ্ছে। বহুবার প্ররোচনা করেও গল্প টিকাতে পারছে না তারা। শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপপ্রচার চালাতে গিয়েও পারেনি তারা। এরপর যে তথ্যটি তা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। এবং এটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে, আজ ছিল শুধু ইন্ট্রোডাকশন। বিভিন্ন দল তাদের নিজস্ব মতামত দিয়েছে। পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি, পরিচিতি পর্বের মতো একটা ব্যাপার ছিল। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পরে স্থানীয় নির্বাচন। এবং আমরা যদি আরও দেখি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে, জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছে সেই গোষ্ঠী ১৯৭১ সালে পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছিল। দেশে তাদের ২ থেকে ৩% বেশি ভোট নেই। এরপর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার বহুত্ববাদ, তবে আমাদের সংস্কারটা করতে হবে ঐক্যমত্যের মধ্য দিয়ে। মান্না বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যতগুলো প্রস্তাব আসবে সেগুলো আপনাদেরকে দেয়া হবে, আপনারা পড়ে সে বিষয়ে মতামত দেবেন এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর জনগণই বিচার করবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এমন পরিস্থিতি যদি আসে যে কোনো একটা মত সঠিক মনে হচ্ছে না, সেটাও যুক্তিযুক্তভাবে বদলানো হবে। আর এভাবেই তৈরি হবে জাতীয় ঐক্যমত্য। এবং প্রস্তাবনা বাস্তবায়ন করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি ডিসেম্বরে নির্বাচনের আগে এগুলো করা সম্ভব। তাদের অ্যাটিটিউডে এই বিষয়টা আছে যে সবকিছু দ্রুত সময়ের মধ্যে করার, পুরো জাতির মতামত নিয়ে তা একটি ওয়েবসাইটে প্রকাশ করাও ভালো উদ্যোগ। তিনি আরও বলেন যে, ছাত্র আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি না এ নিয়েও আলোচনা হয়েছে। সুতরাং সবকিছু মিলে আমার মনে হচ্ছে যাত্রাটি বেশ সুন্দর। এবং ছোট্ট করে সবশেষ যেটি হচ্ছে যে, বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে, আমরা জাতীয় ঐক্যমত্য কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি। সব পজিটিভ সিদ্ধান্তকে জামায়াত স্বাগত জানাবে, আমরা এটা ঘোষণা করেছি। নির্বাচনের বিষয় তিনি বলেছেন, আমরা বলেছি আগে সংস্কারের বিষয়গুলো আসুক, আমরা ঐক্যমত্য হই, এরপর নির্বাচনের বিষয় আসবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা দেখি সেটা কতটুকু আগায়। এই ছিল কিছু তথ্য, আমি একটু তুলে ধরলাম আপনাদের সাথে। আমি শুরুতে একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে, বিএনপি বলছে জাতীয় নির্বাচন দিতে হবে, আগে জাতীয় নির্বাচন। এবং আমরা যদি দেখি যে, বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তারা আগে জাতীয় নির্বাচনের কথা বলছেন। আবার এদিকে যদি দেখি, জামায়াত ইসলাম জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, অথবা জাতীয় নাগরিক কমিটির যারা বলছেন, তার আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, ২ থেকে ৩ মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেন চালু করতে। আবার যদি আমরা দেখি, নির্বাচন কমিশন বলছে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যদি সরকার বলে সেক্ষেত্রে তারা স্থানীয় নির্বাচন আয়োজনে কাজ করবেন। এই যে একটি পরিস্থিতি, এই বিষয়ে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ?
দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার সাথের যে আলোচক, আহ, আমি খুবই ভালো লাগছে তার সাথে আজকে আবার কথা শুনতে পারবো। কারণ আমি তার সঙ্গে বিভিন্ন টক শোতে বসি কিন্তু, এবং আলোচনা করার থেকে তার কথাগুলো আমি বেশ মনোযোগ দিয়ে শুনি। তো আমি শুরুটা করতে চাই যে 15 বছরের একটা অন্ধকার থেকে আমরা একটা আলোর পথে ফিরে আসব, যাত্রা করব, সেই আকাঙ্ক্ষার থেকে আজ থেকে 6 মাস আগে প্রায় 1,500 মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে যাত্রাটা আমরা শুরু করেছিলাম। আপনি এখন পর্যন্ত যে কথাগুলো বলছেন এবং প্রতিদিন আমরা যে তথ্যগুলো পাচ্ছি, পত্রপত্রিকায় যা দেখছি, তাতে মনে হচ্ছে যে আমরা আবার একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা আমাদের অগ্রগতিটা বানরের বাঁশ বেয়ে ওঠার মতো। আমরা 4 ফিট উঠছি, আবার 3 ফিট নেমে যাচ্ছি, সেখান থেকে 5 ফিট উঠছি, আবার 6 ফিট নেমে। গত কয়েকদিন ধরে এবং প্রায় প্রতিদিন আমাদের মিডিয়াতে, আমি, আপনারা মিডিয়ায় কাজ করেন, আমরা মিডিয়ার খবর রাখি, কিন্তু মিডিয়া একটা প্রচন্ড ভয় ভীতির মধ্যে যে কাজগুলো করছে, তারপরেও কিছু কিছু নিউজ আসছে যে নিউজগুলো আসলে আমাদেরকে শঙ্কিত করে। সারা দেশে আমাদের আহ সাংস্কৃতিক কর্মকাণ্ড, মুক্ত বুদ্ধির চর্চা যেভাবে আটকে ধরা হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং কোথাও কোথাও সরকারের উপস্থিতি উপলব্ধি করা যাচ্ছে না, অনুধাবন করা যাচ্ছে। কয়েকজন শিক্ষার্থী গিয়ে একটা সরকারি অফিসে একজন টিওনোকে বলছে যে আপনি অমুক দলের আহ, সহযোগী, আপনাকে অফিস থেকে এখন বেরিয়ে যেতে হবে, বেরিয়ে চলে আসতে তিনি বাধ্য হচ্ছেন। কোনো মানুষ বা সরকারি কর্মকর্তা, তিনি আইনের ঊর্ধ্বে নন, অথবা তিনি দুধে ধোয়া তুলসী পাতা নন, কিন্তু সরকারি একজন কর্মকর্তাকে যদি তার কোনো কাজের জন্য আপনার নিন্দা করতে হয়, শাস্তি দিতে হয়, অবশ্যই তার একটা প্রসিডিওর আছে। সরকার, তার কতগুলো শহীদ ভাই এখানে আছেন, চাইলেই আপনি একজন সরকারি কর্মকর্তাকে কালকে অফিস থেকে ঘাট ধরে বের করে দিতে পারেন না। আমরা শুরুতেই বলেছিলাম এবং আমি বিভিন্ন সময় বলেছি যে আমাদের এখানে যাতে প্যারালাল গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠা আপনি করেন, তাহলে আমার আকাঙ্ক্ষাগুলোকে আহ, কোনো না কোনো জায়গায় এসে মুখ থুবড়ে পড়বে, এবং আমি সেটি এখন দেখছি। সরকারের প্যারালাল সরকার অনেকগুলো জায়গায় আমরা তাদের উপস্থিতি দেখছি, এবং এই কাজটি হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে, যাদের প্রতি আমাদের অগাধ ভালোবাসা এখনো আছে, যাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এখনো আছে, এবং এই গণ অভ্যুত্থানে সব থেকে বীরত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছিলেন, এরা তারাই। মাত্র 6 মাসের মাথায় এদের একটা বিরাট অংশ এই ধরনের কাজের সাথে যুক্ত হবে, আইন নিজেদের হাতে তুলে নেবে, রাষ্ট্রের প্রচলিত আইন মানবে না। এরকমের একটা পরিস্থিতি যখন উদ্ভব হয়েছে, আমি সেটাকে মিন করেছি যে আমরা একটা গোলক ধাঁধার মধ্যে চলে যাব। এবার আপনার ওই প্রসঙ্গে আমি আসি যে নির্বাচন, আমরা এখানে একটা নির্বাচন চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু আমি কখনোই মনে করি না সেই নির্বাচনটা আগামী শুক্রবার আপনি ঘোষণা করবেন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হবে। আমরা গত 53 বছরে আমাদের সমাজের মধ্যে নানা অন্ধকার জমা হয়েছে, আবর্জনা জমা হয়েছে। তবে গত 15 বছরের আবর্জনার মাত্রাটা ছিল বহু গুণে বেশি। সুতরাং সেই আবর্জনাটা আপনাকে পরিষ্কার করতে হবে। সেটা আপনি 5 দিন, 6 মাসের মধ্যে পরিষ্কার করতে পারবেন না। তবে এই পরিচ্ছন্ন কার্যক্রম আপনি অনন্তকালও চালাতে পারবেন না, আপনাকে এখানে একটা নির্বাচনের দিকে যেতে হবে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থায় আমার কাছে মনে হচ্ছে সরকারের ভেতর থেকে আর একটা সরকার নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানের যে আলটিমেট টার্গেট যেটা থাকে, সেখান থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। জাতীয় সংসদ নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এটি নিয়ে রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। আমি এটি গত কয়েকদিন আগেও একটা টেলিভিশনে বলেছি যে আপনি যে সংস্কার কমিশনগুলো করেছেন, আপনি বলছেন যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন করা যাবে না। আপনি তো স্থানীয় সরকার সংস্কারের জন্য একটা কমিশন করেছেন, তো সেই কমিশনের যে সুপারিশগুলো, সেগুলো কি আপনি বাস্তবায়ন করেছেন? না।
আপনি জাতীয় সংসদ নির্বাচনের আগের যে সংস্কার কার্যক্রম সেটিও করতে পারেননি। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সরকারকে ঘিরে যে সংস্কার প্রস্তাব সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারেননি। তাহলে আপনি এই কথা কেন বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে? আপনি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত করতে যদি না পারেন, না পারার কারণে যদি নির্বাচন আপনি না করতে পারেন, তাহলে স্থানীয় সরকার সংক্রান্ত যে প্রস্তাব সেগুলো তো বাস্তবায়ন করতে পারেননি। একই সাথে প্রস্তাবগুলো এসেছে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা আপনি কেন এত দ্রুত করতে চান, আগে করতে চান? ইতিমধ্যেই এই কথাটিকে, এই যুক্তিটিকে সামনে আনার জন্য খুব একটা ইনোসেন্ট বক্তব্য নিয়ে আসা হয়েছে যে সরকার, জনগণ নানা রকমের কষ্টের মধ্যে আছে, সেই কারণে তাদের সমস্যাগুলো দূর করার জন্য স্থানীয় সরকার নির্বাচন। আসলে সেটি না। গত কয়েকদিন আগে দৈনিক সমকাল একটা রিপোর্ট করেছে এবং সেখানে কোমর ফাঁক করে দিয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে প্রধান ক্ষমতার অংশ মানে ক্ষমতা প্রত্যাশী যে বিএনপির মধ্যে গৃহ বিবাদটা মারাত্মক আকার ধারণ করবে। বিভিন্ন জায়গায় তারা নানা উপদলে বিভক্ত হয়ে পড়বেন। তাদের সেখানগুলোতে স্থানীয় সরকারে অসংখ্য প্রার্থী হবেন, তাদের দলের নেতাকর্মী, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না এবং এর একটা অনিবার্য প্রভাব পড়বে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের বাক্সে। এর ভেতর থেকে বিএনপিকে কোণঠাসা করা যাবে। আর আপনি যে কথাটি বলছেন যে সাধারণ মানুষ, তাদের সুবিধা অসুবিধা, আমি সরি টু সে আপনার দৃষ্টিভঙ্গিটা সাধারণ মানুষ না। আজকে এই যে সংলাপের মধ্যে যে আলোচনাটা এসেছে যে আমরা যে প্রস্তাবগুলো এগুলো ওয়েবসাইটে আমরা দিয়ে দেব, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, এবং সেই ওয়েবসাইট থেকে মানুষ তার মতামত দেবে, এর ভেতর থেকে আরো একবার স্পষ্ট হলো যে আমাদের যে আলোচনাগুলো হচ্ছে এটি শিক্ষিত মানুষ, যাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে, তাদেরকেই ফোকাস করে আমরা আমাদের এই ভাবনাগুলো নিয়ে আসছি। আপনি বলেন তো, গ্রামের একজন কৃষকের পক্ষে এই সংস্কার প্রস্তাবে ওয়েবসাইটে ঢুকে তার অভিমত দেওয়ার সুযোগ আছে কিনা? আমাদের যারা আমরা গ্রামের ছেলে, আমরা অনেকেই জানি, এমনকি আমাদের পরিবারের অনেক অনেক পরিবার আছে যাদের পক্ষেও এই ইন্টারনেট সুবিধাটা গ্রহণ করা সম্ভব না। সুতরাং আমি এখান থেকে যতই বলি, ওই যে সিলেটের চা শ্রমিক, তার পক্ষে এই জায়গাটা এসে মতামত দেওয়া সম্ভব না, ওই প্রত্যন্ত অঞ্চলের কৃষকের পক্ষে সম্ভব না, শ্রমিকের পক্ষে সম্ভব না। কার পক্ষে সম্ভব? শিক্ষিত, মধ্যবিত্ত, যারা শহরে বাস করে। অর্থাৎ আমার পুরো পলিটিক্সটা, পুরো টার্গেটটা আমি নির্ধারণ করেছি শিক্ষিত এবং প্রযুক্তির সাথে সংযোগ থাকার সুযোগ যাদের আছে, তারাই এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হবে। আমি পরিষ্কার করে বলি, আপনি যদি আপনার এই উদ্যোগগুলোর সাথে প্রান্তিক মানুষের সংযোগ ঘটাতে না পারেন, আপনার কোনো উদ্যোগই সফল হবে না, সাস্টেনেবল হবে না। জি, আমি শরীফ, এই যে অবস্থায় গোলক ধাঁধার থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, বাংলাদেশ মুক্তি পাক, এটি আমি চাই। জি, আমি আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু আবলম শহীদ খান আপনার কাছে একই বিষয়ে যেতে চাই। এই যে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, যে একটি দোটানা চলছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে, কেউ জাতীয় নির্বাচন চাইছে, কেউ স্থানীয় নির্বাচন চাইছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন এই যে রাজনৈতিক দলগুলোর যে সিদ্ধান্ত বা যে মতামত, সেটা হলো যে যার যেরকম সুবিধা, যিনি যেমন ভাবে দেখছেন নির্বাচনটাকে, এই জাতীয় নির্বাচন হলে কি হবে, স্থানীয় নির্বাচন হলে কি হবে, কে কতটুকু সুবিধা পাবেন, কিভাবে জনগণকে তাদের পক্ষে আনতে পারবেন, এইসব বিবেচনা করেই বলছে। এখন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়গুলো তো আমরা জানি। একটু পিছনে যদি যাই, 1960-এর দশকে যেতে হবে, যখন আইয়ুব খান ক্ষমতা দখল করেছিলেন। তখন আইয়ুব খান আমাদেরকে একটা দিয়েছিলেন বেসিক ডেমোক্রেসি, কারণ আমাদের মানুষেরা নাকি গণতন্ত্রের উপযোগী ছিল না, এক ভোট এক মানুষ এরকম উপযোগী ছিল না। উনি 80,000 ফেরেস্তা ক্রিয়েট করেছিলেন তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। সেটা ছিল একটা স্থানীয় সরকার ধরনের নির্বাচন, এবং উনি ওটা করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তারপরে তো তার ক্ষমতা চ্যুতি ঘটেছে একটা 69-এর গণঅভ্যুত্থান মধ্য দিয়ে। এবং যখনই আমরা দেখি যে কোনো তৃতীয় পক্ষ ক্ষমতায় আসে এবং যাদের কোনো নির্বাচিত লোকজন নাই, যাদের কোনো দল নেই,
যারা নতুন রাজনৈতিক দল করতে চান তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে ভাগে করতে চান। ওইটা করার মধ্যে দিয়ে তারা তাদের দলের লোকজন সংগ্রহ করেন, দলকে শক্তিশালী করেন। এটা ঘটেছে জেনারেল জিয়ার সময় এবং জেনারেল এরশাদের সময়। এবং শাসক দল যারা থাকেন, পলিটিক্যাল পার্টির যখন ক্ষমতায় আসে, তারাও তাদের ক্ষমতা বলয়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনটা করতে চান, যাতে করে স্থানীয় সরকারটা তাদের পক্ষে রাখা যায়। যা যদিও আমরা বলি যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে তো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে না, একটা উপনির্বাচনের মধ্য দিয়ে হবে না, কিন্তু শাসক দল যারা থাকেন, যখনই থাকেন, তারা কিন্তু কেউ কোনো ছাড় দিতে রাজি না। তারা স্থানীয় সরকারগুলো দখল করতে চান, উপনির্বাচন একটা দুটো হলে সেগুলো দখল করতে চান। এর মধ্যে আগুনে ঘি ঢালার মতো একটা কাজ হলো যখন আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের 4-5 হাজার লোককে ঢাকায় আমন্ত্রণ করে আনলাম। সেখানে দুজন উপদেষ্টা ছিলেন, আরেকটি পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, আরেকজন কে ছিলেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তারা 4 জন বক্তব্য রাখলেন, সেখানে অনেক আলাপ আলোচনা হলো এবং তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে একটা আলাপ আলোচনা চলছিল। তখন সেই প্রতিনিধিরা খুব জোর গলায় বললেন, আপনারা নতুন দল করেন, আমরা নতুন দলকে সাপোর্ট করব, আমাদের স্থানীয় সরকার ফিরিয়ে দেন। তা এইসব কারণে বিএনপি এবং তার সমমনা দল বা বেশ কিছু দলের পক্ষে এটা বলাই স্বাভাবিক যে স্থানীয় সরকার নির্বাচন কেন আগে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার যুক্তিগুলো কি কি। সেটা একটু আগেই শরীফুজ্জামান শরীফ তো বললেন যে আপনার প্রস্তুতি কি, আপনার নির্বাচনের প্রস্তুতি কি, আপনার স্থানীয় সরকার যে সংস্কার কমিশন করেছেন তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে আপনি কি কাজ করলেন। তারা তো বলেছে যে পার্লামেন্টারি পদ্ধতি চালু করতে হবে স্থানীয় সরকারে। কেন আবার ওই স্থানীয় সরকার যেটা আছে, এটা আমরা জেনারেল আইয়ুব খানের যে স্থানীয় সরকার, সেখানেই আমরা আছি, বেসিক ডেমোক্রেসি মডেলেই আছি আমরা। দেশ চলে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। পরিষদ গুলোতে নির্বাচন হয় প্রেসিডেন্ট নির্বাচন, মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একক ভোটে নির্বাচিত হন, উপজেলা চেয়ারম্যান, শহরে মেয়র, হ্যাঁ, এইভাবে নির্বাচনগুলো হয়। এবং যারা ইউনিয়ন পরিষদের সদস্য অথবা শহরে মেয়রের বাইরে যারা নির্বাচন করেন কাউন্সিলর, তো তাদের কোয়ালিটি দেখলে বোঝা যায় যে ফার্স্ট অফ ডিফারেন্স থাকে। ফলে আমরা পরিষদ গুলো ঠিক মতো রান করতে পারি না এবং মেয়র সাহেব বা চেয়ারম্যান সাহেব যা ইচ্ছা তাই করেন, পরিষদের ধারও ধারেন না। এই কারণে একটা প্রস্তাব এসেছে যে পার্লামেন্টারি ফর্মে নিয়ে যাওয়া যায় কিনা। তো আমাদের সেই সংস্কারগুলো করা খুব জরুরি যদি আমরা মনে করি যে এর মধ্য দিয়ে স্থানীয় সরকারের একটা বড় মৌলিক পরিবর্তন ঘটবে। এবং স্থানীয় সরকারে আরো অনেক কয়েকটা সমস্যা আছে যেগুলো ঠিক করা দরকার। যেমন ওখানে নারী প্রতিনিধি কিভাবে নির্বাচিত হবেন। এখন যে পদ্ধতি আছে তাতে নারীদের কোনো মূল্য নেই। তাদেরকে কেউ কেউ যোগ করে বলেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। 1, 2, 3 মিলে একজন নারী প্রতিনিধি। তো একে গেলে উনাকে বলা হয় যে আপনি 2-এ যান, 2-এ গেলে বলা হয় আপনি 3-এ যান, 3-এ গেলে বলা হয় আপনি 1-এ যান। তো উনার কোনোখানেই কোনো কাজ করার সুযোগ দেওয়া হয় না এবং তাকে কাজ করতে দেওয়া হয় না। এইসব অনেক সমস্যার সমাধান আমরা করতে পারতাম এবং আমরা আগে কেন করতে পারিনি এই জিনিসটা। কারণ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো বিভিন্ন সময় ঘটে। এবারে একটা সুযোগ এসছে যে আপনি সমস্ত স্থানীয় সরকারগুলো বাতিল করে দিয়েছেন এবং ইউনিয়ন পরিষদ আপনি বাতিল করে একটা নতুন বিধি করে আপনি স্থানীয় সরকারে এই পার্লামেন্টারি সিস্টেমটা চালু করতে পারেন। তো সেই কারণে স্থানীয় সরকার নির্বাচনের আগে এই কাজগুলো করার দরকার আছে এবং এর জন্য সংবিধান সংশোধন করতে হবে না। এটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব সহজেই করতে পারে, এটা অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে এবং সেই অর্ডিন্যান্সটা পরে পার্লামেন্টে তারা হয়তো রেটিফাই করবেন অথবা রেটিফাই করবেন না, সেটা পরের কথা। কিন্তু এটার মহা সুযোগ ছিল এই 53 বছরে। সেই সুযোগটা তারা গ্রহণ করবেন সেটার দিকে আলোচনা নেই, কিন্তু আলোচনা আছে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি আগে জাতীয় সরকার নির্বাচন, জাতীয় মানে কেন্দ্রীয় সরকারের নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, আগে সংস্কার নাকি আগে নির্বাচন, ডিম আগে না মুরগি আগে। এই তর্কের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি বারবার। এখন যারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছেন তাদের খেয়াল করে দেখেন তাদের পার্টির অবস্থা দুর্বল এবং যারা ছাত্ররা নাগরিক কমিটি যারা, তারা তো এখনো পার্টি ঘোষণাই করতে পারেনি। সুতরাং তারা ডিলে করতে চান, তারা ওয়েট করতে চান এবং তাদের পার্টির একটা শক্তিশালী অবস্থান করার পরেই তারা নির্বাচনে যেতে চান, জাতীয় সংসদ নির্বাচনে। সেজন্য তারা হয়তো স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছেন। বাট এটা আগে হবে না পরে হবে, এটা তো রাজনৈতিক যে ঐক্যমত্য চেষ্টা করা হচ্ছে সেখানে ঠিক করতে হবে এবং জি। সেখানে ঠিক করা গেলে আমরা যে কোনো নির্বাচন আগে পরে করতে পারবো। তো এখন সাধারণ মানুষ মুখিয়ে আছে। গত 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, কেন্দ্রীয় সরকারের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে। এবং আমাদের যে তরুণরা আছেন যাদের বয়স 18 হয়েছিল 14 সালে, তখন থেকে তারা ভোট দিতে পারেননি। এই ভোট দিতে না পারা মানুষেরা
এবং 24 সালে ভোট দিতে না পারা সবাই এখন একটা নির্বাচনে যেতে চান। একটা নির্বাচন কেমন হবে? একটা উৎসব মুখর পরিবেশে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভয়ভীতিহীন একটা নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণ ভয়ভীতিহীন পরিবেশে অংশগ্রহণ করতে পারবে, নিজের ভোট নিজে দিতে পারবে এবং জি ভোট কেন্দ্রে যাওয়া আসার মধ্যে কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না। যারা ভোট নেবেন, ভোট পরিচালনা করবেন, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার জি এবং আবু আইন আলম শহীদ শৃঙ্খলা খান। রক্ষাকারী বাহিনী সকলের সুরক্ষা থাকবে। এরকম একটা পরিস্থিতি হলেই আমরা একটা জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেতে পারবো। জি আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো এই বিষয়ে আলোচনা করব। সাথেই থাকবেন দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর সরাসরি প্রশ্নে চলে যাই। আমি শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসি যে বিষয়টি নির্বাচন সংশ্লিষ্টই, সেটি হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন, যেটি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে, কয়েক মাস ধরেই। আমি একটু সরাসরি আপনার কাছে প্রশ্নটি রাখি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা বলছে যে সংখ্যানুপাতিক নির্বাচন তারা চায়, পুরোপুরি না হলেও একটি কোনো এক প্রক্রিয়ায় কোনো একটি অংশে দ্বিকক্ষ বিশিষ্টর ক্ষেত্রে অথবা নানানভাবে তারা এটি চাইছেন। কিন্তু বিএনপি শুরু থেকে এটি একদম বলছে যে না, আমরা এটি চাইছি না। আমি এখানে প্রশ্ন যেটি রাখতে চাচ্ছি যে সংখ্যানুপাতিক হবে কি না হবে অথবা আগের প্রক্রিয়ায় হবে সেটি সময় বলে দিবে, কিন্তু যদি সংখ্যানুপাতিক নির্বাচন যে কয়টা আসনেই হোক অথবা যেভাবেই হোক, যেই প্রক্রিয়াতেই হোক, যদি হওয়ার ক্ষেত্রে আসলে রাষ্ট্র কিভাবে লাভবান হবে, বাংলাদেশের মানুষ কিভাবে লাভবান হবে, নাকি কতগুলো সংখ্যা বাড়বে অথবা কতগুলো আসন বাড়বে অথবা আসলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারে, দিয়ে আপনি একটু যদি বলতেন শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। আমি সরাসরি উত্তর দিই যে এই দাবিটা ক্রমশই জনপ্রিয় হচ্ছে। আমি টিপিবির রাজনীতির সাথে যুক্ত। আমাদের দলের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগের থেকে এই দাবিটা তোলা হচ্ছে। এরপরে জাতীয় পার্টির পক্ষ থেকে দাবিটা তোলা হয়েছে এবং এখন অনেকগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবিটা তোলা হয়। আজকের বৈঠকে বেরিয়ে এসে অনেকেই অনেক রকমের কথা বলেছেন। আমি মনে করি কি জানেন, যে এই জায়গাটায় যে দলগুলো অংশগ্রহণ করছে বা কথা বলছে, এর মধ্যে বিএনপি এবং জামাত ইসলামের তাদের একটা ভোট ব্যাংক আছে রাজনীতিতে। তারা তাদের বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ এবং এটি হয়তো বিবেচনা। এর বাইরে যারা কথাবার্তা বলছে তারা মিডিয়ায় হাইলাইট হচ্ছে, মিডিয়ায় শিরোনাম হচ্ছে, কিন্তু ভোটের রাজনীতিতে এদের অবস্থানটা কতটুকু এটা আমরা সবাই জানি। ইউটিউব, ফেসবুক, টকশোতে বেশ ভাইব্রেন্ট এরা, কিন্তু ভোটের জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এই জায়গাটায় ঐক্যমত্যের জায়গাটা হচ্ছে যে এই যে দুটো দল, বিশেষ করে বিএনপি, তার ওপিনিয়নটাকে আপনাকে হয়তো গুরুত্ব দিতে হবে। এই কারণে গুরুত্বটা দিতে হবে যে এই গণ অভ্যুত্থানে তাদের যেমন স্যাক্রিফাইসটা আছে এবং বাংলাদেশের ভোটের হিসাবে তারা বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। যে পদ্ধতিটা সংখ্যানুপাতিক পদ্ধতি, এর ভেতর থেকে লাভ আছে। লাভটা হচ্ছে যেহেতু আনুপাতিক প্রাপ্ত ভোটের উপরে আনুপাতিক হারে আসন বন্টনটা হয়, এর ভেতর থেকে যে সমস্ত দলগুলো কখনোই সংসদে যেতে পারেন না, এই যে নির্বাচনের টাকা, মাস্তান, অন্যান্য ইকুয়েশনের যে যুদ্ধে, তাদের পক্ষে পার্লামেন্টে যাওয়াটা সহজ হয়। প্রায় প্রত্যেকটা দলই একজন দুইজন তাদের রিপ্রেজেন্টেটিভ সংসদে পাঠাতে পারেন। এটি একটা ভালো দিক। কিন্তু এর ভেতর থেকে আবার রাজনৈতিক ইকুয়েশনে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং ঐক্যমত্যের ভিত্তিতে এখানে আপনার সিদ্ধান্তটা নিতে হবে। বড় দল যারা, তাদেরকেও বিবেচনায় রাখা উচিত। আপনি বড় দল মানে শুধুমাত্র ওই জনসমর্থনের দিক থেকে বড় না, বড় দলকে কখনো কখনো উদারতারও পরিচয় দিতে হয়। তাকে মনে রাখতে হয় যে ক্ষুদ্র যে দলগুলো আছে, আপনি দেখবেন বিএনপি কিন্তু অনেকগুলো দলকে নিয়ে তার আশপাশে জোট গঠন করেছে। কিছু কিছু দল আছে যে দলের ওই প্রেসিডেন্ট সেক্রেটারির বাইরে আসলে কেউ নেই, তারপরেও কিন্তু তাদেরকে তারা ওন করছে, অনার করছে, তাদেরকে বিভিন্ন কর্মসূচির সাথে পার্টিসিপেট করার সুযোগটা দিচ্ছে। এটা হচ্ছে উদারতা, অন্য রাজনৈতিক শক্তির প্রতি আপনার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তবে এটি কখনো ফলে বলে কৌশলে অথবা প্রেশার ক্রিয়েট করে এটি সম্ভব না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে আমি শুরুটা যেটা করেছিলাম, যে আমাদের এখানে
আপনি ক্রমশ গর্তের দিকে যাচ্ছেন। যেমন আজকে যে বৈঠকটি হলো, আপনি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করার জন্য আপনি বৈঠকটি করছেন, এবং এই বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত কতগুলো সংস্কার শেষে নির্বাচনটা চাই। কিন্তু সভাটি শুরুর আগে আপনি যদি মিডিয়া খেয়াল করেন, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি বললেন যে জুলাই ডিক্লারেশনটার উপরে নির্ভর করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিষয়টা যদি তাই হয়ে থাকে, তাহলে তো প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে রাজনৈতিক দলগুলোর এই কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। নির্বাচন কবে হবে সেই বিষয়ে একটা আহ, আহ, বার্তা প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি রাস্তায় দাঁড়িয়ে কেন জানিয়ে দিলেন, এই কথাটা যদি প্রধান উপদেষ্টার মুখ থেকে আসতো, আমি মনে করি যে সেটি ভালো হতো। এবং এই ধরনের বক্তব্যগুলো কখনো কখনো সন্দেহ তৈরি করে যে আপনি এই বৈঠকগুলো যে করছেন এর পেছনে আপনার কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, অথবা আপনি এই বৈঠকগুলোর বাইরে কোনো সিদ্ধান্ত, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন। জি রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নির্বাচনের বিষয়ে কথা বলার আগে, মিটিং শুরু হওয়ার আগে একজন প্রধান উপদেষ্টার একজন কর্মকর্তা বা কর্মচারী যখন মিডিয়াতে এসে বলেন সিদ্ধান্তটা জানিয়ে দেন কি হতে পারে, তাহলে তো এই বৈঠকগুলো করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু সেটি আমরা দেখছি। আমি রাজনীতির গোলকধাঁধা বলতে এটাকেই মিন করছি। এই বক্তব্যগুলো আমি মনে করি যে প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত সর্বজন গ্রহণযোগ্য। আমাদের কতগুলো অভিমান আছে তার প্রতি, আমাদের কতগুলো আশা ভঙ্গের বেদনা আছে তাকে নিয়ে। আমরা যেভাবে ভেবেছিলাম অনেকগুলো জায়গায় সেগুলো দেখতে পাচ্ছি না। তারপরেও মনে করি যে তিনি যেহেতু এই টিমটা লিড করছেন, এটা যদি সত্য হয় যে জুলাইয়ের ডিক্লারেশন অথবা এই যে রাজনৈতিক দলগুলোর সাথে মতামতের এটা চূড়ান্ত হওয়ার পরেই নির্বাচনের তারিখ ঠিক হবে, এটাও প্রধান উপদেষ্টার মুখ থেকে বলা উচিত। তিনি না বলে অন্য কারো কাছ থেকে বলার ভেতর থেকে আমি যেটা দেখি, আমি যেটা বলি, একটা সরকারের মধ্যে একাধিক সরকার আছে। একটা সরকার হয়তো চায় সংক্ষিপ্ত কতগুলো সংস্কার শেষে নির্বাচন, আরেকটা সরকার চাইছে সরকারকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা, এবং বিলম্বিত সময়ের মধ্যে কারো কারো জন্য ব্রিডিং স্পেস তৈরি করে দেওয়ার একটা প্রবণতা, একটা জি প্রচেষ্টা, শরীফুজ্জামান আকাঙ্ক্ষা আছে। শরীফ। আমি এই কথার ভেতর থেকে সেটি সংশয় করি এবং ধারণা। জি আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আবার আসবো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমি একটু আপনার কাছে আসি যে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সংখ্যানুপাতিক নির্বাচন, এতে আসলে রাষ্ট্রের কি লাভ, সাধারণ মানুষের কি লাভ, কি লোকসান, যদি একটু বলতেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে। এবং সাথে একটু যোগ করি, শরীফুজ্জামান শরীফ যেমন বলছিলেন যে এক সরকারের মধ্যে একাধিক সরকার তিনি দেখতে পাচ্ছেন, অথবা সরকারের ছায়া তিনি দেখতে পাচ্ছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? সংখ্যানুপাতিক নির্বাচন পৃথিবীর বহু দেশে আছে, বহু দেশে এটা প্র্যাকটিস হচ্ছে। আমাদের দেশে যখন আমরা রাজি হব সংখ্যানুপাতিক নির্বাচন করতে, তখন আমরা হয়তো এর লাভ ক্ষতিটা বুঝতে পারবো। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম আছে সেখানে সংখ্যানুপাতিক নির্বাচনে তো এখন কোনো সুযোগ নেই। তাহলে তো আমাদের সংবিধান সংশোধন করতে হবে, এবং সংবিধান সংশোধন তো পার্লামেন্ট ছাড়া আমরা করতে পারবো না। সুতরাং আপনি এইটার ব্যাপারে একটা আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারি। সংখ্যানুপাতিক নির্বাচন হলে যে কোনো দলকে যদি তাদের সরকার গঠন করতে হয়, তাহলে 151 যে ম্যাজিক সেট, সেটা যদি পেতে হয়, তাকে কিন্তু 50%-এর কাছাকাছি বা তার একটু উপরে ভোট পেতে হবে। আমাদের দেশে এই বড় রাজনৈতিক দল যাদের কথা আমরা আলোচনা করছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের একার কাছেই 50% ভোট ছিল না, এখনো নাই। 50% ভোট না থাকলে তো ওনারা কি, তাতে আপনার সংখ্যানুপাতিক ভাবে যদি নির্বাচন হয়, হ্যাঁ, ছোট ছোট দলগুলোর প্রতিনিধিরা আসতে পারবেন, এবং তারা যে সংখ্যানুপাতিক ভিত্তিতে তাদের প্রতিনিধিরা পার্লামেন্টে যাবেন, তাহলে কিন্তু একটা কোয়ালিশন গভর্নমেন্টের সুযোগ সৃষ্টি হবে, এবং কোয়ালিশন গভর্নমেন্টটা দুর্বল হবে না সবল হবে সেটা কোয়ালিশনের উপর নির্ভর করবে। আমরা যেহেতু এখন আমরা এই মুহূর্তে চালু করতে পারছি না, সেজন্য আমাদের কাছে যেহেতু আরো দুই একটা প্রপোজাল আছে, যেমন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউসের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু সেই হাউসের যদি নাম্বার আমরা ঠিক করতে পারি, 100-200 যাই হোক, সেখানকার একটা ডেফিনিট নাম্বার আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব রাখতে পারি, সেখানে রাখতে পারি, তাহলে কিন্তু কোনো ঐক্যমত্যে পৌঁছতে কোনো ঝামেলা হবে না। আপনি সরকারও গঠন করতে পারছেন, আবার আপার হাউসে যে আপনি অন্যান্য দলের প্রতিনিধিত্ব পাচ্ছেন। বর্তমান সংসদ রেখে
ভবিষ্যতে মানে এই নির্বাচনের পরে যদি সংখ্যানুপাতিক আমরা করতে চাই, তাহলে এই সংসদের সদস্য সংখ্যা বাড়িয়ে দেওয়া যেতে পারে। আপনার 400 নিয়ে সংসদ সদস্য হতে পারে, 450 হতে পারে। কারণ আমাদের যে সংসদ আছে, সংসদের জায়গা টাগার কথা অনেকে বলেন, আর আপনি তাকিয়ে দেখেন ভারতের সংসদ, লন্ডন, ইংল্যান্ডের সংসদ, কিংবা অন্য দেশের যে সংসদীয় ব্যবস্থা, তারা কত কাছাকাছি বসে। আমাদের একটা বিশাল জায়গা, এবং এখানে আরো 100-200 লোককে বসানোর কোনো অসুবিধা নাই। তখন আপনি 300 আসনে নর্মাল ইলেকশন করলেন, বাকি 150-200 আসনে সংখ্যানুপাতিক করলেন, সেটাও একটা ব্যবস্থা হতে পারে। বাট এগুলো আলোচনা করতে হবে। সংখ্যানুপাতিক হলে সকল দলের প্রতিনিধিরা যখন পার্লামেন্টে থাকবেন, তখন পার্লামেন্টটা অনেক ভাইব্রেন্ট হবে, এটা ঠিক আছে। এবং সংখ্যানুপাতিক ব্যবস্থা যেখানে যেখানে আছে তারা ভালো কাজ করতেছে। কিন্তু ছোটখাটো এই যে সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা, এগুলো আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আপনি পরের যেটা জানতে চাইলেন যে সরকারের মধ্যে সবসময় সরকার থাকে, এটা শরীফুজ্জামান সাহেব ভালো মতো জানে। এটা বিগত স্বৈরাচারী সরকারের কথা বলেন, সেখানেও সরকারের ভিতরে সরকার, কিচেন ক্যাবিনেট, আরো ভিতরে ওই যে এরশাদ সাহেবের সময় G10 নামে একটা ছিল। G10 মানে হচ্ছে 10 জন সচিব, যারা সরকারের সমস্ত নীতি নির্ধারণী ব্যাপারগুলো দেখতো। এটা থাকেই, কিন্তু সরকারের ভিতরে সরকার থাকা হচ্ছে সরকারকে সহযোগিতা করার জন্য। এমন যদি হয়ে যায় যে সরকার প্রধান একরকম চিন্তা করছেন, আর সরকার প্রধানের বাইরে তার ক্যাবিনেটের বা তার যে টিমের অন্য কেউ অন্যরকম চিন্তা করছেন, তাহলে কিন্তু সরকার পরিচালনা অসুবিধা হবে। যেটা শরীফুজ্জামান শরীফ বললেন, বিশেষ করে আলোচনার আগেই আমাদের প্রেস সেক্রেটারি, যিনি একজন গণকর্মচারী এখন, ইজ এ সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক, পিপলস ইয়াতে উনি গণকর্মচারী হিসেবে ট্রিট হবেন। উনি যে পলিসি লেভেলের যে কথাগুলো উনি বলেন, এই কথাগুলো বলার মধ্যে দিয়ে কিছু ভ্রান্তি সৃষ্টি হয়। তো উনি যেটা জুলাই ডিক্লারেশন হবে এটা বলেছেন, এই জুলাই ডিক্লারেশন আমি যতটুকু বুঝেছি, এটা ছাত্রদের যে জুলাই ডিক্লারেশন ছিল, বিপ্লবের ডিক্লারেশন, ওইটা না। ওনার পরের লাইন, আরো 2 লাইন করার পরে আমি বুঝেছি যে ঐক্যমত্যটা হবে, সেই ঐক্যমত্যটা যখন লিখিত হবে, সেই লিখিত ঐক্যমত্যে আমরা সবাই যখন সাইন করব, তখন এটা একটা জুলাই ডিক্লারেশন হবে, এবং এটার ভিত্তিতেই আমাদের নির্বাচন আয়োজন করা হবে এবং নির্বাচন হবে। তো এখন যেটা বেশি প্রয়োজন, সেটা হলো দ্রুত আলাপ আলোচনার ভিত্তিতে একটা জাতীয় ঐক্যমত্য পৌঁছানো। এবং সেখানে আপনি তো সংস্কার নিয়ে আলোচনা হতেই পারে। আমরা সবসময় বলেছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং পৃথিবী যতদিন আছে বা অনন্তকাল ধরে সংস্কার চলতেই থাকবে, সংস্কার কখনো থামবে না। কিন্তু আপনি এখন ঠিক করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা নির্দিষ্ট মেয়াদের সরকার নয়, বাট এটার মেয়াদ নিশ্চয়ই 5 বছর, 10 বছর, 20 বছরও না, বা 4 বছরও না, জি। মানে নির্বাচিত সরকারের সমান না। সুতরাং তাদের সময়কালের মধ্যে দ্রুত যতটুকু সংস্কার নির্বাচনের জন্য প্রয়োজন, একটি ভালো নির্বাচনের জন্য, একটি মান উত্তীর্ণ নির্বাচনের জন্য, যেটা বাংলাদেশের জনগণ এবং বিদেশে মানে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে, সেরকম একটা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, সেই সংস্কারটুকু করে তাদের নির্বাচনের দিকে যাওয়া দরকার। এবং নির্বাচনের জি। মধ্য দিয়ে যে সরকারের কাছে দায়িত্ব যাবে, জনগণ যাদেরকে পছন্দ করবেন, তাদের কাছে বাকি সংস্কারগুলা যে করার, বাকি সংস্কারগুলো এক্সিকিউট করার, সংস্কারগুলো বাস্তবায়ন করার দায়িত্বটা তাদের কাছে নিতে হবে। এই ব্যাপারেও তো মানুষের সন্দেহ আছে, কেন আমাদের 3 জোটের একটা রূপরেখা ছিল, তখন রাজনৈতিক দলগুলো রাজি ছিল, কিন্তু তারা পরবর্তীতে ক্ষমতায় এসে কিছু করেনি। সে কারণে একটা সাইন ডিক্লারেশন হওয়াটা খুব ভালো, এবং সেই সাইন ডিক্লারেশনের ভিত্তিতে নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে তাদের গঠনতন্ত্র, তাদের ঘোষণাপত্র এবং নির্বাচনী ইশতেহারে সেই সব রিফ্লেক্ট করতে হবে। তাহলে হয়তো আমরা প্রত্যাশা করতে পারবো যে বাংলাদেশ সামনে যে গণতান্ত্রিক, মানবিক, উদার নৈতিক বাংলাদেশ, বহুবাদের বাংলাদেশ যেটা আমরা গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশ হতে আমরা গড়ে তুলতে পারবো। জি। এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাও তাই, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাও তাই ছিল, স্বপ্ন, 90-এর আকাঙ্ক্ষা স্বপ্ন তাই ছিল, 24-এর আকাঙ্ক্ষা স্বপ্নের মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। বাট 24-এর এই গণ অভ্যুত্থানের পরে কিছু কিছু ঘটনা ঘটছে, যেটা দেখলে মনে হয় যে 24-এর জি, আকাঙ্ক্ষা, ঠিক এই জায়গাটাতে আবু সমাজ, আলম বহুবাদ, শহীদ খান, যে আমি ঠিক এই জায়গাটাতে আমি একটু 2-1টি ঘটনা তুলে ধরে আপনার কাছে আসছি, এবং যদি ছোট্ট করে আপনারা একটু আমাকে 1.5 মিনিট বলেন, আমরা শেষ দিকে আছি। আমি যদি বলি যে সব ধরনের প্রস্তুতি শেষ হলো, নিরাপত্তা সংখ্যার কারণে স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব,
আয়োজকরা বলছেন যে একদল ব্যক্তির হুমকির মুখে আয়োজন স্থগিত করা হয়েছে। এর আগে আমরা যেটা দেখেছি যে আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় স্থগিত হয়ে যায় লালন স্মরণ উৎসব। এরকম আরো অনেক ঘটনা আছে, আমি যদি বলি আপনারাও জানেন, এগুলো আসলে উল্লেখ করার মতো। আমি আসলে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি আবুল আলম শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করি, সেটি হচ্ছে যে বিগত সরকার পতনের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জনের কথা বলা হচ্ছে, অথবা আমরা যেটি বলছি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, অথবা বলার স্বাধীনতা, নিজের যেটি ভাবনা অথবা যেটা আমরা করতে চাই করার স্বাধীনতা, সেই স্বাধীনতা কি আবার কোনো একটি পক্ষ অথবা কোনো নির্দিষ্ট এক বা একাধিক পক্ষের স্বাধীনতা হয়ে গেছে? আসলে সার্বজনীন স্বাধীনতা কি আসলে আপনি চর্চা দেখতে পাচ্ছেন আবুল আলম শহীদ খান? না, যে ঘটনাগুলো আপনি উল্লেখ করেন এবং আরো অনেকগুলো ঘটনা প্রতিদিনই ঘটছে এখানে সেখানে, সেগুলো হলো যে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা এবং উদারনৈতিক সমাজে যা হওয়া দরকার সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং খুব কম সংখ্যক মানুষ। এটার কারণ হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল, একেবারে ভেঙে পড়েছিল 5, 6, 7, 8 আগস্ট। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নয়নের চেষ্টা করা হলো, সেই পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়নি, এবং উন্নয়ন হওয়াটা যেমন দরকার, পাশাপাশি তাদেরকে কঠোর নির্দেশনা দরকার যে এইসব যারা করছেন তাদেরকে কোনোভাবেই এসব করতে দেওয়া হবে না। তারা কিন্তু স্বল্প সংখ্যক লোক, খুব স্বল্প সংখ্যক লোক। আপনি যদি দেখেন তারা 200-300 লোক যেখানে সেখানে চলে যান। আপনি ওই যে ইওনো একজনের কথা বলা হচ্ছে দিনাজপুরে সম্ভবত, তার অফিসে 20 জনের মতো ঢুকলেন, 20 জনের মধ্যে ছাত্র 2-1 জন ছিলেন, এবং যারা এইসব কাজ করলেন তাদেরকে যে বাধা দেওয়ার কথা সেই বাধাটা সেখানকার প্রশাসন, পুলিশ দিতে পারেনি, এবং এটা দিতে হবে। এইভাবে চলতে পারে না। এটা এটা আমাদের দেশটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা উদারনৈতিক গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আপনি কারো উপরে জোর করে কিছু চাপিয়ে দিতে পারবেন না, আরোপ করতে পারবেন না। আপনি আপনার পছন্দ হয় না, আপনার আপনি একটা সংস্কৃতি সংগঠন গড়ে তুলে আপনি আপনার কাজটা করেন। আপনার আমার লেখা পছন্দ হয় না, আপনি আরেকটা লেখা লিখেন। আপনি আমার স্লোগান পছন্দ হয় না, আপনি আরেকটা স্লোগান নেন। আপনি আমার পার্টির রাজনীতি পছন্দ হয় না, আপনি আপনার একটা দল বানান। দল বানিয়ে জনগণের কাছে যান, জনগণকে এটার অবহিত করেন, এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। জি জনগণের সিদ্ধান্তের বাইরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের আরেকটা সংস্করণ। জি আবুল আলম শহীদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। এই বিষয়ে তো আমি আমার উদ্বেগের কথা বলেছি। একটা সমাজের মধ্যে একটা পরিবর্তনের পরে কতগুলো অস্থিরতা তৈরি হয়, কিন্তু সেই অস্থিরতাটা অনন্তকাল থাকে না, এবং এটাকে পারমিট করারও সুযোগ নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আইন শৃঙ্খলার কতগুলো ঘাটতি আছে, কিন্তু যে মানুষগুলো এই ঘটনাগুলো অনবরত ঘটিয়ে যাচ্ছে, আপনি যদি তাদেরকে আইনের মুখোমুখি না করেন তাহলে এটিকে আরো বিস্তৃত হয়। তারা কি যে আইনের মুখোমুখি ঘটনাগুলো হচ্ছেন শরীফুজ্জামান শরীফ? না, তাদেরকে সেইভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনি টাঙ্গাইলের যেটা দেখলাম, যে সেখানে যারা লালন উৎসবকে বন্ধ করে দিয়েছে তাদেরকে ডেকে তাদের সাথে একটা নেগোসিয়েশন করা হয়েছে, এবং তারা কতগুলো শর্ত দিয়েছে যে এই গানগুলো গাওয়া যাবে না, এই বিষয়ে আলোচনা করা যাবে না, এবং সেটি মেনে নিয়ে একটা ঘরের মধ্যে অনুষ্ঠানটি করবে। অর্থাৎ এর ভেতর থেকে তাদের উপরে আপনি আত্মসমর্পণটা করছেন। আপনার এই অনুষ্ঠানের আমি বিশ্বাস করি একটা বিরাট সংখ্যক দর্শক তারা দেশের বাইরে থাকেন, এবং এই পরিবর্তনের পক্ষে তারা একটা বিরাট ভূমিকা রেখেছে। আমি সেই দর্শকদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে নিশ্চয়ই আপনারা এরকমের একটা পরিবেশ আপনারা চাননি, যেখানে গণমাধ্যমের সামনে গরু জবাই করে তাকে একটা ভীতিকর অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়। বাংলাদেশের গণমাধ্যম প্রচন্ড চাপের মধ্যে আছে। এখানে শহীদ ভাই যেটি বলেছেন, পহেলা বৈশাখে র্যালি হবে, আপনার যদি ইচ্ছা না হয় আপনি র্যালিতে অংশগ্রহণ করবেন না। আপনি পহেলা ফাল্গুন এটি প্রতি বছর উদযাপিত হয়, আমেরিকার যারা প্রবাসী আছে তারাও এটি উদযাপন করে। ফুলের আপনার দোকান যদি ইচ্ছা না ভাঙচুর। হয়, জি রাইট, আপনার যদি এটি পছন্দ না হয় আপনি করবেন না। আজকে যারা বিদেশে থেকে পহেলা বৈশাখ উদযাপন করছেন, বাঙালির সংস্কৃতি উদযাপন করছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, এই গণঅভ্যুত্থানে আপনারা যতটুকু ভূমিকা রেখেছেন, আজকের যে সেই গণঅভ্যুত্থানের চেতনার সাথে পরিপন্থী যে কাজগুলো হচ্ছে এখানে, যার সাথে 1400 মানুষের আত্মত্যাগের কোনো সম্পর্ক নেই, তারা কেউই স্বপ্ন দেখেনি যে এরকমের ঘটনা ঘটবে, কিন্তু সেই ঘটনাগুলো অনবরত ঘটে চলছে। আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা আপনাদের কণ্ঠকে সোচ্চার করুন, কারণ আমরা 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের বিপরীতে আমরা একটা মুক্ত সমাজ চেয়েছিলাম, যেখানে আমরা আমাদের কথাগুলো বলবো,
যেখানে আমরা আমাদের চিন্তাগুলো শেয়ার করব, জি, আমরা শরীফুজ্জামান পরস্পরের শরীফ, আমাকে সাথে শেষ করতে হবে। দুঃখের সাথে জি। একত্রিত হব। কিন্তু ক্রমশই দেখা যাচ্ছে বাংলাদেশ আবার একটা গর্তের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটা আমরা কখনোই হতে দেব না, এটা আমাদের কখনোই জি, কাঙ্ক্ষিত না। আপনাকে অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য, এবং দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনোদিন আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।